সৈয়দ মুস্তাফা সিরাজের গল্প অবলম্বনে লেখা। মুস্তাফা সিরাজের কথা তোমরা তোমাদের টেক্সটে, আমি যখন সাহিত্যের ইতিহাস পড়াচ্ছিলাম তখন তোমাদেরকে পড়িয়েছি মুস্তাফা সিরাজের। তো তার যে মূল গ্রন্থ ছিল মুস্তাফা সিরাজের, সেটা হচ্ছে গল্প সমগ্র, যার দ্বিতীয় খণ্ডের 11 নম্বর গল্প হচ্ছে এই সাজ ভেসে গেছে। ঠিক আছে, মূল যে গল্পটা, তার 11 নম্বর গল্প হচ্ছে সাজ ভেসে গেছে। তার গল্প সমগ্রর দ্বিতীয় খণ্ড ছিল। ঠিক আছে, আচ্ছা, এখানে এখানে মূলত তার জন্ম আমি বলে দিয়েছিলাম যে মুর্শিদাবাদের খোশবাসপুর ওই কান্দি এলাকায় ওনার জন্ম। ওনার তৃণভূমি খুব বিখ্যাত উপন্যাস, নীলকরের নটি খুব বিখ্যাত উপন্যাস, গল্পের মধ্যে সাজঘর, চেরাপুঞ্জি, এগুলো খুব বিখ্যাত উপন্যাস। ঠিক আছে, এই গল্পটির মধ্যে দেখো আমরা প্রথমেই একটা লাইন পাই যেটা হচ্ছে মৈলবাস। ঠিক আছে, এই মৈলবাসের ঠিকানাটা কি না, নিবাস হচ্ছে সাকিন মাদারহাটি, পোস্ট অফিস গোকরণ, থানা দেখো কান্দি, জেলা হচ্ছে মুর্শিদাবাদ। ঠিক আছে, নিজের যেখানে জন্ম ছিল মূলত সেই অঞ্চলকে নিয়েই লেখকের এই গল্পটি লেখা হয়েছে। মৈলবাসের মুর্শিদাবাদ মানে এখানে মুর্শিদাবাদের কথা বলা হয়েছে। এখানে বেহুলার দলের কথা বলা হচ্ছে না, বেহুলোর দল। এই বেহুলোর দল কোথায় সাহায্যের জন্য গেছিল? তারা গেছে ব্লকের সমাজ শিক্ষা সংগঠকের কাছে। এই যে বেহুলা লক্ষিন্দর পালাসার সঙ্গে এসেছে মতি চৌকিদার, ব্লকের সরকারি সমাজ শিক্ষা সংগঠক, বুড়ো কুচকে তাকান, তাদের ওখানে গেছে সাহায্যের জন্য। সে আবার কি, সঙ্গে এসেছে মতি চৌকিদার। সঙ্গে কে এসেছিল? মতি চৌকিদার। আচ্ছা, যে পালাটার কথা বলা হয়েছে, পালাটার নামটা দেখে রাখবে ভালো করে। বলছে যে পেছন্ড বান বন্যে সাজের বাক্সপেটার মানে বাক্সপ্যাটরা সব ভেসে গিয়েছে। দেখুন না, দরখাস্তে অঞ্চল প্রধান সব নিকে দিয়েছে। নিকে মানে লিখে। মৈলবাস, দরখাস্তটা আগে দাও স্যারকে। অফিসার বাবুটি কলকাতার মানুষ, সবে চাকরি পেয়ে এই অখদ্দে জায়গায় এসেছে। খিক করে হাসেন। তাই বলো, তা কি, তাই বলো, তা কি নাম বললে যেন? এইটা, এই যে মৈলবাস, মৈলবাসের নামটার কথা বলা হচ্ছে, মৈলবাস। আচ্ছা, যিনি তাহলে দরখাস্ত লিখে দিচ্ছেন তিনি হচ্ছেন অঞ্চল প্রধান, আর যাকে তিনি ব্লকের অফিসার। আচ্ছা, মৈলবাসকে কেমন দেখতে সেটা দেখো। গায়ে ময়লা, হাত গুটানো, মানে তার ড্রেসটা কি, তার বয়স ওই 42 বছর। মৈলবাসের বয়স হচ্ছে 42, এই লাইনটা। বিশাল শরীর, গায়ে ময়লা, হাত গুটানো রঙিন পাঞ্জাবি, পরনে মালকোচা ধরনের ধুতি, এলাকার মাটির হলদে ছোপ লাগা, পায়ে রবারের পাটাফুটো স্যান্ডেল, এবং কাঁধে তেমনি শ্রীহীন ঝোলা। শ্রীহীন মানে দেখতে সুন্দর নয় আর কি। ঠিক আছে, লোকটার গায়ের রং কেমন সেটা হচ্ছে তোমার ওই তামাটে, খাড়া মস্ত নাক, বড় বড় কান, টানা চোখে একেবারে হতচকিত বিহবলতা, কপালে 3টে ভাঁজ। এক মাথা বাবরি চুল। তিনি ফের হাসেন। তুমি তো শিল্পী তাহলে, আর্টিস্ট? হ্যাঁ। মতি হাসে। মৈলবাসও সাহস পেয়ে হাসে। মতির সলাতেই এসেছে। মতি বলে, হুকুম পেলে এক আসর গেয়ে দেবে স্যার, কিন্তু পেচন্ড বাণী। আচ্ছা, এখানে দেখো, এই যে এই লাইনটা আমরা প্রথম পাচ্ছি সাজ ভেসে গিয়েছে এর কথা। মৈলবাস জুগিয়ে দেয় সাজ ভেসে গিয়েছে। অফিসার আরামে হেলান দিয়ে বলেন, তো মৈলবাসটা কি বলতো? পিছন থেকে তৃতীয় একজন, সে একেবারে তরুণ, কালো বেটে, কুৎসিত চেহারা, পরনে ধুতি এবং নীলচে হাফ শার্ট, ব্যাখ্যা করে দেয়, নাম সার মৌলা বক্স। অশিক্ষিত লোক সব, কেউ ডাকে মৌলবাস,
কেউ আবার বলে মৈলবাস। ঠিক আছে, তাহলে যে ভদ্রলোক এই মৈলবাসের আসল নামটা বলে দিল, সে কেমন দেখতে, যেটা হচ্ছে মওলা বক্স। এই যে বইয়ালি করে চলে তার, ঠিক আছে। বাহাস্তুল্লাহ দলে কি করে, এই যে বাহাস্তুল্লাহ, দেখো তুমি কে, আমি স্যার বাহাস্তুল্লাহ, দলে বইয়ালি করি, বইয়ালি করে চলে মানে মজা করে, প্রম্পট মজা করে বলি না আমরা, দলে কমেডি যে করে তাকে আমরা বইয়ালি বলি, এই শব্দটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে মৈলবাসের নামটা কি, অরিজিনাল নামটা কি, সেটা ইম্পর্টেন্ট, এগুলো দাগ দাও। এই যে বইয়ালি বা বইয়ালি করা মানে প্রম্পট করা, মানে হাসানো, যেটাকে আমরা বলি মজা করা, প্রম্পট। বাহাস্তুল্লাহ অল্প স্বল্প লেখাপড়া জানে, সে পালার হাতে লেখা মস্ত খাতা প্রম্পট করে আসলে। তখন তাকে মাথায় হারিকেন চাপিয়ে আলো দেয় যে তার নাম নগেন বাগদি। তাহলে এই বাহাস্তুল্লাহর মাথায় যে আলো দেয় তার নাম হচ্ছে নগেন বাগদি। এই প্রত্যেকটা লাইনে এগুলোর কিন্তু প্রশ্ন আসবে, ছোট ছোট প্রশ্ন। আঙুলে শিঙ্গি মাছের কাঁটা ফুটে জ্বর হয়েছে বলে আসতে পারে, বানের জল নেমে গিয়ে খালে জলায় এখন বেশ মাছ হচ্ছে। যে বেউলো সাজে তার গায়ের রং কালো, হালকা গরম, মুখটা হচ্ছে মেয়েলি মানে বেহুলা, আর বয়স 15-16 বয়স হবে, নাম হচ্ছে অমূল্য, যাতে হচ্ছে বাউরি। তার মানে বোঝাই যাচ্ছে যে লেখক এমনিতে যে জায়গাটার কথা বলছেন, আমরা জানি যে সেই সমস্ত জায়গাগুলো মূলত তুলনামূলক মানে সম্প্রদায়ের, গ্রামের মানুষ যারা নিচু সম্প্রদায়ের মানুষ তারা বসবাস করত। তো সেই জন্য তাদের ওই যে জাতগুলো, সেগুলোকে লেখক এখানে তুলে এনেছে। দেখো, জাতে বাউরি, ছোট জাতি। আর লখিন্দর, সে না এসে পারে, দলদল করেই তার বউ পালিয়েছে, তালাক দিতে হয়েছে, কারণ শ্বশুর লোকটা ফরাজি সম্প্রদায়, ফরাজি আন্দোলন হয়েছিল মনে আছে ইতিহাসে, সেই ফরাজি সম্প্রদায়, তাদের কাছে গান বাজনা হারাম, নিষিদ্ধ, মানে গান বাজনা করা যায় না। বিয়ের আগে জামাই দলের নিছক সাপোর্টার ছিলেন, মানে সাপোর্টার, ঠিক আছে। হঠাৎ আগের লখিন্দর খুনের মামলায় জেলে ঢুকলো, তো ঢুকলোই, ফিরতে বুড়ো হয়ে যাবে। তখন খোঁজো নতুন নখাইকে, নখাই মানে লখিন্দরের ছোটবেলাকার নাম। তো সে হতে হবে সুপুরুষ, দেখতে সুন্দর, আসলে তাকে দেখাবে দ্বারকা নদীর আদিম বিশুদ্ধ আকাশের সেই প্রকৃত চাঁদ। দেখো, লখিন্দরের সঙ্গে কি রূপের তুলনা করা হচ্ছে, দ্বারকা নদীর। দ্বারকা নদীর কথা কেন বলা হয়েছে, লেখক যে অঞ্চলটিতে থাকতেন, সাধারণত এটুকু জানবে যে মুর্শিদাবাদের কান্দির অপোজিটেই বীরভূম ডিস্ট্রিক্ট, আর বীরভূমেই কিন্তু তোমার ওই দ্বারকা নদীটা রয়েছে, ঠিক আছে। এই কারণে কান্দি একদম বীরভূমের বর্ডার লাইন, মানে মুর্শিদাবাদের শেষ, বীরভূমের শুরু। সেই প্রকৃত চাঁদ মাদারহাটির ধরনী তহসিলদার আজও বিশ্বাস করেন সেই চাঁদে আমেরিকান বা রাশিয়ানদের বাবার সাধ্যি নেই, বাবার। এবং সোনাই ফকির হু হু হেসে বলেছিল, এ চাঁদ কি সে চাঁদ বটে মানিক, মানিকরা। আচ্ছা, তারপরে বলছে সেই চির অলৌকিক চাঁদ ঢুকবে আকাশে, চাঁদ মানে চাঁদ সদাগরের চোখের মনি। আর চারু মাস্টারের বেহালা শুনে ছৈরদ্দির বিধবা মেয়েটা তখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে। আচ্ছা, চারু মাস্টার কোন যন্ত্র বাজায় সেটা গুরুত্বপূর্ণ, বেহালা। আচ্ছা, লখাই তো মিলেছিল আকাশ আলী নাম, বাপের নাম আব্বাস হাজি। তাহলে
লখাইয়ের চরিত্রে যে অভিনয় করছিল তার নাম ছিল আকাশ আলী, আর তার বাবার নাম ছিল আব্বাস হাজি। হজ করেছে, দাঁত পড়েছে, মোড়ায় বসে সনের দড়ি পাকায়, ছেলে নখাই সাজে, তো কি করবে জৈবনে মানুষ বুনো ঘোড়া, বয়স হলে তখন তৌবা করে মক্কা যাবে। ব্যাস এই। মক্কা যাবে, ঠিক আছে, এই জায়গাটা। আচ্ছা, তাহলে আকাশ আলী কেমন দেখতে? আকাশ আলীর বাবার নাম কি? আব্বাস হাজি, আব্বাস হাজি, ঠিক আছে। আচ্ছা, বয়স হলে সে কোথায় যাবে না মক্কা যাবে, এটা আকাশ আলীর পোশাক এর পরে আছে দেখো, তাই তার চুলে তেল বেশি, আকাশ আলী হিরো, গায়ে আদ্দির পাঞ্জাবি কিন্তু কুচকে জড়সড়, হাতে ঘড়িও আছে, হজে গিয়ে বাপ এনেছি, পায়ে কাদায় ভূত কবুলি চপ্পল। তাহলে আকাশ আলীর চরিত্রটার বর্ণনা দিয়েছে, দাগ দিয়ে রাখো, সব লাইনগুলো ইম্পর্টেন্ট যেগুলো যেগুলো বলছি। আচ্ছা, এই যে নারায়ণ বাবু তবলছি, এই লাইনগুলোই আমি যেমন করে তোমাদের করে দিই ওইভাবে করে দেবো। আর আছে নারায়ণ বাবু তবলছি, বাবু মনে বাবু বাড়ির গাঁজাখোর উড়ুপ্পু মস্তান ছিল। আচ্ছা, এই নারায়ণ বাবুর বাবা ছিল ননি মুখুজ্জে, এই লাইনটাতে দেখতাম। তবলায় ঠুংরি গাইয়ে ওস্তাদ হাবল গোসাইকে তাক লাগিয়ে দিয়েছি, গোসাই বলেছিলেন, মানে কথাটা বলেছিলেন আর কি, ঠিক আছে। তারপরে তারপরে অফিসার বললেন, সেই যে যে যার কাছে পাঠিয়েছিল মৈল, মানে বললেন যে তাহলে তুমিই চাঁদ সওদাগর। মৈলবাস সলজ্জ মাথা নাড়ে, মানে মৈলবাস ওই চাঁদ সওদাগরের চরিত্রটাতে অভিনয় করেছিল। মতি বলে, শুধু তাই না স্যার, ও ছিল একসময় এলাকার সেরা পালোয়ান, মালামোতে ওর জুড়ি ছিল না। মালামো মানে যে পালোয়ান আর কি, সেটার কথা বলা হয়েছে। আচ্ছা, এই যে ভক্তরাম আছে, পশ্চিমের পালোয়ান ভক্তরাম, যাকে ধুলোপিট করেছিল মৈলবাস, কিন্তু শরীরে ব্যামো ঢুকলো, এখন ভেতরটা ঝাঁঝরা। অফিসার কেমন করে জানবেন এসব? খরার 2-3টে মাস, বৃষ্টির আশায় গায়ে গায়ে মালামো হয় দিনক্ষণ দেখে। মানে ওই কি বলবো, এক কথায় যেটাকে আমরা বলে থাকি পালোয়ানি হয়, মালামো মানে পালোয়ানি করে। এক জোড়া ঢোল বাজে, ঢাকের বোল ভারী মজার, চোল ধিপা কাঠি ধিপ ধিবাং আর কি, ঠিক আছে, এটা ওদের গান। একদা মৈলবাস ছিল পালোয়ান, পালোয়ান ছাড়া চাঁদ সদাগর মানাবে কেন? শোয়া হাত বুকের ছাতি না হলে কেমন করে বেরোবে ও ভয়ঙ্কর গর্জন? সাবধানী চ্যাংমুড়ি কানি, মানে মামনসাকে বলা হয় চ্যাংমুড়ি কানি, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে যেটা দরকার সেটা হলো, আচ্ছা এই যে এই লাইনটা দরকার, জড়াজড়ি দুই জোয়ান মাটিতে দাপাদাপি তুলেছে, গগন পবন দু ভাই ঢুলি। এই যে দুটো ঢুলি ভাই ছিল, তাদের নামটা কি? দুটো ঢুলি ভাইয়ের নাম গগন আর পবন। এবারে আসো, চাঁদ সদাগরের ড্রেসটা কেমন? চাঁদ সদাগরের ড্রেস হচ্ছে মাথায় লাল ঝলমলে পাগড়ি, গায়ে লাল রেশমি বেনিয়ান রাংতার কাজ করা, পরনে মাল কোচ করা লাল কাপড়, আর হাতে হিনতালের লাঠি। জয় শম্ভু জয় শম্ভু, ঠিক আছে, এইটা।
এই লাইনটা ইম্পর্টেন্ট। এটা কে বলেছে? আমার দাদু এখনো বেঁচে আছে স্যার। এই যে বইয়াল বাহাস্তুল্লাহ এই কথাটা বলেছে। আচ্ছা, ওর দাদু কি বাজাতো? বেহুলো বাজাতে, মানে বেহালা, বেহালা। আচ্ছা সরি, এখানে বোধহয় কি সাজতো তিনি, আচ্ছা সাজতেন, মানে বেহুলা সাজতো, ঠিক আছে, বেহুলা। আচ্ছা, মৈলবাস অভিমানে মুখ খোলে আবার। লক্ষ্মীনারায়ণপুরের মনিরুদ্ধি কেষ্টযাত্রার সাজ কিনতে টাকা পেয়েছে। বাবুদের যাত্রার দল তো সব গায়ে টাকা পাচ্ছে, মনিরুদ্ধি আমার ভাইরা ভাই স্যার। আচ্ছা, এই গল্পটার মেন ব্যাপারটা হচ্ছে সাজ, যেটা আমরা দেখতে পাই যে এখানে হচ্ছে কোনো একটা যাত্রাপালা বা এই ধরনের বেহুলা, লক্ষিন্দর বেহুলার মানে আর কি, যে যাত্রাপালা এই ধরনের এরা অনুষ্ঠান করে বেড়ায়। তো সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা গল্পটার মধ্যে প্রচুর প্রান্তিক চরিত্রের কথা আমরা জানতে পারি। অনেক চরিত্র আছে এবং যেগুলো ভীষণ, মানে নামগুলো বেশ শক্ত শক্ত, এবং প্রত্যেকটা চরিত্র যেগুলো হচ্ছে প্রান্তিক চরিত্র। দেখো শহুরে চরিত্র একটাও নেই, একমাত্র অফিসারটি ছাড়ে। শহুরে চরিত্র সেভাবে নেই, একমাত্র অফিসারটি ছাড়া। এখানে যা রয়েছে সবটাই কিন্তু ওই প্রান্তিক চরিত্র। আচ্ছা, এবারে দেখো, আমি স্যার সঙাল সং দি, কমিক পাঠও করি, এই লাইনটা গুরুত্বপূর্ণ। আমি স্যার সঙাল, এইটা সং, মানে সংসেজে যায় আর কি, ঠিক আছে, সেটাই বলা হচ্ছে সংসেজে যায়। আবার দেখো কি কি সাজে মতি চৌকিদার, লেজ লাগিয়ে হনুমান সাজি, চাঁদ সওদাগরের লৌকো ডুবিয়ে দি, লৌকো মানে নৌকো। আবার ফটিক চাঁদ কুম্ভকারও সাজি, কখনো বিবেক হই গান গাই। অগত্যা একটু কেশে এবং এদিক ওদিক তাকিয়ে মতি সলজ্জ হেসে বলে, বরঞ্চ ফটিক চাঁদের গানটাই গাইছে, বেশ গাও, এই কথা বলে। এবার ও গানটা গাইছে, ওখান থেকে কোনো কোয়েশ্চেন আসবে। আচ্ছা, এখানে এখান থেকে অত বেশি কোনো প্রশ্ন আসবে না। এখানে এসো এই জায়গাটাতে, এগুলো তো তোমার মানে যাত্রার লাইন। আমি বললাম চ্যাংমুড়ি কানি তো একে বলা হয়েছে, মা মনসাকে বলা হয়েছে। বাউরির ছেলেকে, এটা অমূল্য, বাউরির ছেলে হচ্ছে অমূল্য, এটা খেয়াল রাখবে। আচ্ছা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা চরিত্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা চরিত্র এই গল্পের মধ্যে লেখক উল্লেখ করেছেন, সেটা হচ্ছে গহর। সাজ ভেসে গেছে গল্পে উল্লেখ করা হয়েছে, সেটা হলো গহর, গহর। এখানে আছে, আমি বলে দিচ্ছি। গ হ, দেখো এই যে তার গুরু চাটুর্যে বটেন, তবে শরৎচন্দ্র নয়, এখানে বলা হচ্ছে। এই যে নতুন গান,
গহর আলী পাক্কা ছড়াদার অর্থাৎ কবিয়াল। পূর্ণচন্দ্র এখন বড় মানুষ, ঠিক আছে। আচ্ছা, এই লাইনটাই যে ব্রহ্ম বৈবর্ত পুরাণ খানাও সর্বনাশা দ্বারকা ভাসিয়ে নিল, এই লাইনটা, এই যে গহর ব্রহ্ম বৈবর্ত পুরাণের কোন অংশটি পাঠ করেছে, সেটা হলো সৃষ্টির বর্ণনা, সেটা হচ্ছে সৃষ্টি বর্ণনা। এগুলো পুরাণের অংশ, মার্কণ্ডেয় পুরাণ, পদ্ম পুরাণ, কালিকা পুরাণ, এই জায়গাটা। এবার দেখা যাচ্ছে যে ব্রহ্ম বৈবর্ত পুরাণ বন্যায় ভেসে গেলে একটা রহস্যময় ভূভাগ হারিয়ে গেল সামনে থেকে। সবে সৃষ্টির বর্ণনাটা পড়া হয়েছিল গহরে, তাহলে গহর কোন অংশটা পড়েছিল? শুধুমাত্র পাঠ করেছিল সৃষ্টির বর্ণনা। এটা এই লাইনটাতে দাগ দাও, কোন অংশটা পাঠ করেছিল? আচ্ছা, বলছে যে এবার এখানগুলো আর দরকার নেই, এখান থেকে কিছু তেমন, এখানে কিছু তেমন নেই। আচ্ছা, নবান্ন তোমরা জানো কাকে বলে? এটা টিকা হিসেবে আসতে পারে। নবান্ন হচ্ছে যেটা তোমার কি বলে, কার্তিক মাসের শেষে যেটা হয়ে থাকে এবং সংক্রান্তির দিনে, ঠিক আছে, মানে নতুন ধান উঠবে আর সংক্রান্তির দিনে নতুন যখন ধান ওঠে তো সেই ধান আগে খাওয়ার আগে ঠাকুরকে আগে নিবেদন করা হয়, তারপরে নবান্ন উৎসব গ্রামের দিকের মানুষরা পালন করে। এই যে নবান্ন উৎসব হলে হিন্দু মুসলমান এটা সবারই উৎসব, সেখানকার মানুষের কথা বলা হচ্ছে। এখানে একটা জায়গা হবে না শুধু মাদারহাটি, কোথায় হবে না নবান্ন উৎসব? সব জায়গায় হবে না, হবে না শুধু মাদারহাটিতে, নতুন গাঁ, নপাড়া, কারণ এই জায়গাগুলোতে বানে ভেসে গেছে। আর ওই যে সাজ ভেসে গেছে, মানে এখানে ওদের যে সাজের জিনিসপত্র যেটা করে ওদের পেট চলতো, ওটাই তো ওদের দরকার এইভাবে যাত্রা করে, তো সেটাই ভেসে যাওয়ার কথা বলা হয়েছে। আচ্ছা, ওই আলী যে তাদের যে তোমার কি বলে পালাটা যে চলতো, সেটা হচ্ছে আকাশ আলীর বাড়িতে। আকাশ আলী যে ওই লকিন্দর হয়েছিল, তো তার বাড়িতেই কিন্তু পালাটা চলতো, ঠিক আছে। এই লাইনটা দেয়, মৈলবাস মাথাটা ঝুলিয়ে হাঁটছে সবার পিছনে, তার মনে অপরাধ বোধ প্রচন্ড। তার ঘরেই তো সাজের বাক্সটা ছিল, এখন ব্যর্থ দরবারের পর সেই অপরাধ বোধ আরো তীব্রতর হচ্ছে, মানে তীব্র হচ্ছে এই জায়গাটা। সেই জন্যই আর কি এসছে ওরা বলতে অফিসারকে। আচ্ছা, এই নীল বর্ণের জায়গাটা ইম্পর্টেন্ট। সোনার লখাই নখাই নীল বর্ণ হলো, চাঁদ সদাগরের মাথা ঝুলে পড়ে, এই লাইনটা, সোনার লখাই নীল বর্ণ। আচ্ছা, সাজের বাক্সে কি কি ছিল সেটা দেখবে। সাজের বাক্সের মধ্যে রঙিন ঝলমলে পোশাক, সাজের বাক্সের মধ্যে রঙিন ঝলমলে পোশাক, দুটো তলোয়ার, মুকুট, ত্রিশূল, পুঁতির মালা এবং বল্লম, এই লাইনটা।
এই যে মুকুট, সাজের বাক্সে কি কি ছিল? মুকুট, ঝকমকে ত্রিশূল, বল্লম, পুঁতির মালা, এই অপরাধ বোধের কারণটা আসে কারণ তার ঘর থেকেই ভেসে গেছিল। মৈলবাসের প্রিয় পছন্দের রং কি ছিল সেটা ইম্পর্টেন্ট, লাল রং। মৈলবাসের প্রিয় রং ছিল লাল রং। আচ্ছা, এবার হলো যে ওই যে মালামো, 7 বছর আগের জ্যৈষ্ঠে তার লড়াই শেষ হয়েছে গঙ্গার পূর্ব পারের প্রখ্যাত কুস্তিগির মোহিনী বাবুর সঙ্গে। এখানে অত বেশি নয়। এই যে তোমার পিতা ঠাকুরের নাল রং পছন্দ, নাল, লাল রং পছন্দ। চরিত্রগুলো দেখবে। মতির পছন্দ করা পোশাকের দাম ছিল 50 টাকা। মতির পছন্দ করা পোশাকের দাম ছিল 50 টাকা। এই যে লাল পোশাক পরিয়ে দিচ্ছে। আলের পথে পা বাড়াতেই ঠোক্কর খেয়ে মতি পড়ে যায়, চেঁচিয়ে ওঠে, মৈলবাস, ও মৈলবাস, পড়ে আছো কেন ভাই? কি হলো তোমার, কি হয়েছে? এই জায়গাটা ব্যাস, মোটামুটি এই অবধি পড়বে। কোনটা পছন্দের রং, এর থেকে বিশেষ কিছু পড়ার দরকার নেই। যে কটা বললাম, কারণ এখানে চরিত্রটা এত বেশি, এই গল্পটার মধ্যে এমনি কোনো সেভাবে আমরা মানে রসকস দেখতে পাই না গল্পটার মধ্যে, বা ঘটনাটা খুব একটা পড়ে ভালো লাগবে না, কিন্তু এই চরিত্রের জন্য প্রশ্নটা আসে। এখানে দেখো মুর্শিদাবাদের খোশবাসপুর গ্রামে জন্ম। আর এটা ছাড়াও সৈয়দ মুস্তাফা সিরাজের, তোমাদের কাছে যদি নোটটা থাকে আমার নোটটাও দেখে নিতে পারো, ওখানে ডিটেলটা করা আছে, না থাকলে আছে নিশ্চয়ই, যদি না থাকে তো আমাকে বলো, দিয়ে। একাকারে, সুভাষ মুখোপাধ্যায়ের একাকারে কবিতা। সুভাষ মুখোপাধ্যায় উৎস, জন্ম হচ্ছে 1909, আর 2003 হচ্ছে মৃত্যু। সরি, ওটা হচ্ছে তোমার 1919 হবে। সুভাষ মুখোপাধ্যায় জন্ম হচ্ছে 1919, 2013, এই 2003। আচ্ছা, একাকারে গল্পের মূল যে গ্রন্থ, তার নাম ছিল বাঘ ডেকেছিল। 1919-এ কৃষ্ণনগরে কবির জন্ম। তার প্রথম কাব্যগ্রন্থ সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে কি, পদাতিক। প্রথম কাব্যগ্রন্থ ছিল পদাতিক, সব থেকে গুরুত্বপূর্ণ। 1940 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এই কাব্যগ্রন্থটি। এছাড়া অগ্নিকোণ, ফুল ফুটুক, তারপরে হচ্ছে তোমার চিরকুট, যত দূরে যাই, কাল মধুমাস, এগুলো খুব গুরুত্বপূর্ণ। তিনি একাডেমি পুরস্কার এবং তোমার কি বলে জ্ঞানপীঠ দুটোই পেয়েছেন। এই কবিতায় যেখানে দুটি ধর্মের মধ্যে মেলবন্ধনের কথা কবি বলেছেন। একাকারে সুভাষ মুখোপাধ্যায়ের বলছে, দেখো, এসো এই ঝর্ণার সামনে নতজানু হয়ে আমাদের দুহাত এক করা অঞ্জলিতে, তোমার পানি আর আমার জল। এই লাইনটাই গুরুত্বপূর্ণ, যেখানে হিন্দু এবং মুসলমান ধর্মের একটা মিলনের কথা বলা হয়েছে। তোমার পানি, মুসলমানরা জলকে পানি বলে থাকে আর হিন্দুরা জল বলে থাকে, সেটাই বলা হয়েছে।
নতজানু হয়ে মানে হাত জোড় করে, মাথা নিচু করে, আমাদের দুহাত এক করা অঞ্জলিতে তোমার পানি আর আমার জল জীবনের জন্য। ঠিক আছে, একসঙ্গে একাকারে ভরে দেখো জপমালা হাতে আমরা যে জপ করি, তোমার মা আর আমার আম্মা, মুসলমানরা আম্মা বলে থাকে মাকে, হিন্দুরা মা বলে। জগৎ জোড়া সুখ আর দুনিয়া জুড়ে শান্তির জন্য একাশনে একাকারে প্রার্থনা করছেন। বলছে দুজনেই তাদের ঈশ্বরকে ডাকছেন, একই আসনে বসে ডাকছেন, একই ভাবে ডাকছেন। ঠিক আছে, শোনো, কোরআনের, মুসলমান ধর্মের ধর্মগ্রন্থ কোরআন, সুরাহর সঙ্গে উপনিষদের মন্ত্র। উপনিষদ তোমরা জানো যে আমরা যে দর্শন বলে থাকি, আমাদের যে ফিলসফিক্যাল যে টেক্সট, সেটাকে উপনিষদ বলা হয়। সকালে প্রভাত ফেরির সঙ্গে ভোরের আজান, মানে সকালে প্রভাত ফেরি করি আমরা, তার সঙ্গে ভোরের যে আজান দেয় ঈশ্বরকে ডাকা, যেন একাকারে মিলিয়ে যাচ্ছে। তাহলে সর্বত্র আমরা দেখতে পাচ্ছি দুটো ধর্মের একটা সমন্বয় ঘটেছে। বাঘ ডেকেছিল, এটা হচ্ছে এই মানে কবিতার কাব্যগ্রন্থ, মূল কাব্যগ্রন্থটা, যেখানে এক কথায় বলতে গেলে দুটো ধর্মের মেলবন্ধনের কথা বলা হয়েছে, যেখানে মুসলিম হিন্দুর পানি এবং জল এই দুটো কথা মানে ভিন্ন ভিন্ন হলেও কবিতাতে ব্যবহার করা হয়েছে। মা আম্মা, দেখো সেম বিষয়, দুটো ধর্মের দুটো আলাদা আলাদা ওয়ার্ডে আমরা চিনি, কিন্তু আমরা যাকে ডাকি তিনি কিন্তু একজনই। কোরআনের কথা বলা হয়েছে, উপনিষদের কথা বলা হয়েছে, আজানের কথা বলা হয়েছে, ভোরের প্রভাত ফেরির কথা বলা হয়েছে, এই প্রত্যেকটা জায়গা। এটা একদম ইজি। এবার হলো বহুরূপী। বহুরূপী হচ্ছে সুবোধ ঘোষ। সুবোধ ঘোষের গল্প সমগ্র থেকে নেওয়া হয়েছে বহুরূপী। এটা তৃতীয় খণ্ডতে ছিল, সুবোধ ঘোষের গল্প বহুরূপী, যেটা তৃতীয় খণ্ডে ছিল। লেখকের বহুরূপী সুবোধ ঘোষ, 1910 সালে তার জন্ম এবং 1980-তে তার মৃত্যু। তাহলে 1910 সালে জন্ম এবং 1980-তে তার মৃত্যু। এই সুবোধ ঘোষ যিনি, তার যে মূল গ্রন্থ সেটা হচ্ছে তার গল্প সমগ্র, যার তৃতীয় খণ্ড থেকে তোমাদের এই গল্পটি নেওয়া হয়েছে, বহুরূপী গল্প। বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট কথা সাহিত্যিক, তিনি বিহারের হাজারিবাগ অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন। 1940 সাল থেকে লেখালেখি করছেন। আচ্ছা, তার উল্লেখযোগ্য ছোট গল্প যেমন অযান্ত্রিক, যেমন ফসিল, যেমন যতুগৃহ, ঠগিনী ইত্যাদি। যেখানে বলছে এই গল্পটার মূল অংশ যেটা, সেটা আমি বলছি। দেখো, গল্পটার প্রথমেই আছে হরিদার কথা। এই হরিদা একজন পেশায় বহুরূপী। তিনি তার দুই বন্ধু মিলে আড্ডা দেন। এই হরিদা, তো দেখা যায় যে হরিদার অভাব এতটাই তীব্র যে বহুদিন তার উনানের হাঁড়িতে ভাতের বদলে জল ফোটে। যেখানে বহুদিন তার এতটাই অভাব, এতটাই দারিদ্র যে সার উনানের হাঁড়িতে ভাতের বদলে জল ফোটে। তো এই হরিদা বহুরূপী সেজে খুব কম রোজগার করে, তবু এই পেশা তিনি ছাড়বেন না। নানা সাজে মানুষকে বিভ্রান্ত করেছে মাঝে মাঝে। গল্পের শেষে আমরা জগদীশ বাবুর বাড়িতে হরিদা বিরাগী সন্ন্যাসীর সাজে উপস্থিত হন। জগদীশ বাবু সত্যিকারের সন্ন্যাসী ভেবে 101 টাকার একটা থলি প্রণামী হিসেবে সমর্পণ করেন।
কিন্তু বিরাগীজি তাও প্রত্যাখ্যান করেন। বিরাগীজির এই আচরণে বন্ধুরা অবাক হয়ে পড়ে। হরিদা বলেন যে বহুরূপীর জীবনে তিনি এর থেকে বেশি কি আর আশা করতে পারেন। ঠিক আছে, আচ্ছা এই হলো তোমাদের মূল গল্পটা। তাহলে আমরা মোটামুটি ভাবে দেখি আগে। দেখো, হরিদা যিনি একজন পেশায় বহুরূপী ছিলেন, তার আত্মকথনের মধ্য দিয়ে গল্পটা শুরু হচ্ছে। তিনি বলছেন যে কোনো কোনো দিন এই যে উনানের মুখে ফু দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এইবার আমাদের কথার জবাব দিলেন। এই লাইনটাতে দাগ দাও। জগদীশ বাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা? হরিদা: না রে ভাই, বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো? মানে হরিদার তো বললাম যে অনেকদিন ভাতের বদলে তার হাঁড়িতে জলই ফুটেছে। বলছে জগদীশ বাবুর বাড়িতে এক সন্ন্যাসী এসেছে 7 দিন ধরে। হিমালয়ের গুহাতে থাকে। সারা বছরে শুধু একটা হরিতকি খান, আর কিছুই খান না। সন্ন্যাসীর বয়সও 1000 বছরের বেশি বলে অনেকে মনে করছে। কি মজাদার ব্যাপার! সন্ন্যাসীর বয়স কত, আর তিনি কি খান, আর কদিন ছিলেন, এই তিনটেই প্রশ্ন আসতে পারে। তো হরিদা বলছে সন্ন্যাসী কি এখনো আছেন না চলে গিয়েছেন? আক্ষেপ করেন হরিদা, থাকলে একবার তিনি পায়ের ধুলো নিয়ে আসতেন। তো তখন হরিদাকে বলছে যে না, তিনি সেটা পেতেন না, সে ভয়ানক দুর্লভ জিনিস। শুধু ওই একা জগদীশ বাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো দেননি। বুঝতেই পেরেছো? তার মানে এ হচ্ছে 1 নম্বরের কি, ফ্রড। আচ্ছা হরিদা কেন, জগদীশ বাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন। তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিলেন, নতুন খড়ম করলেন, আর সেই ফাঁকে জগদীশ বাবু পায়ের ধুলো নিয়েছিলেন। হরিদা: বাহ, এ তো বেশ মজার ব্যাপার। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। এ তো বেশ মজার ব্যাপার। এটা কার উক্তি সেইটা? সন্ন্যাসীকে বিদায় দেবার সময় জগদীশ বাবু 100 টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভেতরে ফেলে দিলেন। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা, অনেকক্ষণ চুপ করে রইলেন। আমরা কি বলছি না বলছি সেদিকে হরিদার যেন কোনো কানই নেই। হরিদার উনানের আগুন তখন বেশ গনগন করে জ্বলছে। আমাদের চায়ের জন্য 1 হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়েই হরিদা তার ভাতের হাঁড়িটাকে উনানে চড়ান। শহরের সবচেয়ে সরু গলিটার ভিতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর, আর আমাদের চারজনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর। আচ্ছা, এখানে দেখো চা চিনি আর দুধ আমরাই নিয়ে আসি, হরিদা শুধু তার উনানের আগুনের আঁচে জল ফুটিয়ে দেয়। এসবের কিছু দরকার নেই। সন্ন্যাসীর বয়স তো বললাম। আচ্ছা, সে ভয়ানক দুর্লভ জিনিস। দুর্লভ জিনিসটা হলো কি না, ওই সন্ন্যাসীর পায়ের ধুলো। ওই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা আচ্ছা হরিদার জীবনে একটা নাটকীয় বৈচিত্র্য আছে, আর সেটাই যে হরিদার জীবনের পেশা। হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন তাতেই তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন। মাঝে মাঝে সত্যি উপোস করেন হরিদা। তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বের হয়ে পড়েন। কেউ চিনতে পারে না। যারা চিনতে পারে
এক আনা দু আনা বকশিস দেয়। যারা চিনতে পারে না তারা হয় কিছুই দেয় না, কিংবা বিরক্ত হয়ে দু একটা পয়সা দিয়ে দেয়। আচ্ছা, এটা তো গেল। আচ্ছা, হরিদার জীবনের পেশা তো বলে দিয়েছি, বহুরূপী। আচ্ছা, এখানে একটা পাগলের কথা বলা হয়েছে, একটা উন্মাদের কথা বলা হয়েছে। দেখো, তিনি বহুরূপী হরিদা। আচ্ছা, এখানে হরিদা কি কি সেজেছে? বাইজির ছদ্মবেশে সেজেছে, দিয়ে মোট 8 টাকা 10 আনা পেয়েছিল। রূপসী বাইজি মুচকি হেসে আর চোখ টিপে একটা ফুল সাজিয়ে এগিয়ে দিচ্ছে, এইটা। আচ্ছা, কোনোদিন বাউল, কোনোদিন কাপালি, কখনো বোচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা, কখনো হ্যাট কোট প্যান্টুলুন পরা ফিরিঙ্গি কেরামিন সাহেব, তাহলে তিনি বহুরূপী সাজলেন। এই এটা খুব কি কি সেজেছিলেন তিনি, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। একবার পুলিশ সাজে দয়াল বাবুর লিচু বাগানের ভিতরে দাঁড়িয়েছিলেন হরিদা। চারটে ছেলেকে স্কুলের ধরেছিলেন, ভয়ে কেঁদে ফেলেছিল ছেলে। আর স্কুলের মাস্টার এসে সেই নকল পুলিশের কাছে ক্ষমা চেয়েছিলেন। নকল পুলিশ হরিদা, ঠিক আছে। আচ্ছা, কিন্তু মাস্টার মশাই একটুও রাগ করেননি যখন তিনি জানতে পারলেন। এই লাইনটা কি কি সেজেছে হরিদা সেগুলো কিন্তু দেখবে। হরিদা আজ সন্ধ্যায় জগদীশ বাবুর বাড়িতে। হঠাৎ জগদীশ বাবুর বাড়িতে খেলা দেখবার জন্য আপনার এত উৎসাহ জেগে উঠলো কেন? হরিদা হাসেন। মোট মতন কিছু আদায় করে নিন। বুঝতেই তো পারছো, পুরো দিনটা রূপ ধরে ঘুরে বেরিয়েও 2-3 টাকার বেশি হয় না। অবশ্য একবার বাইজি বাইজি সেজে কিছু অবশ্যই কিছু বেশি পাওয়া গিয়েছিল, সেইটা বলছি। জগদীশ বাবু যেমন ধনী বটে তেমনি কৃপণ মানুষ, তাহলে জগদীশ বাবু মানুষ হিসেবে কেমন, সেইটা। তোমরা যদি দেখতে চাও তবে আজ ঠিক সন্ধ্যাতে জগদীশ বাবুর বাড়িতে থেকো, এই লাইনটায় রাখ দাও। আমরা বললাম থাকবো, আমাদের স্পোর্টের চাঁদা নেবার জন্য আজ ঠিক সন্ধ্যাতেই জগদীশ বাবুর কাছে যাব। বড় চমৎকার আজকে সেই সন্ধ্যার চেহারা। আমাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে, কিন্তু কোনোদিন তো আজকের মতো এমন একটা স্নিগ্ধ ও শান্ত উজ্জ্বলতা কখনো চারদিকে এমন সুন্দর হয়ে ফুটে ওঠে। আচ্ছা, আচ্ছা। আগন্তুক হাসেন, আপনি কি ভগবানের চেয়েও বড়, উঠে দাঁড়ালেন জগদীশ বাবু। এখানে দেখো বলছে এই লাইনটাতে, আগন্তুক এই মানুষটি যেন এই জগতের সীমার ওপর থেকে হেঁটে হেঁটে চলে এসেছে। শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরী একটা চেহারা বলে মনে হয়। কি অদ্ভুত উদাত্ত শান্ত উজ্জ্বল একটা দৃষ্টি এই জায়গাটা। আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি, কিন্তু আপনি বোধহয় 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন, তাই ওখানেই দাঁড়িয়ে আছেন, নেমে আসতে পারছেন। সেই মুহূর্তে সিঁড়ি ধরে নেমে যান জগদীশ বাবু। আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না, মানে অশরীরী ভাবে দাঁড়িয়েছি। আচ্ছা, অশরীরী একমাত্র ভূতই হয়। আগন্তুক আবার হাসেন।
আমি বিরাগী, রাগ নামে আমার কোনো রিপু নেই। ছিল একদিন, সেটা পূর্ব জন্মের কথা। জগদীশ বাবু বলুন এখন আপনাকে কিভাবে সেবা করব? ঠান্ডা জল চাই, আর কিছু চাই না। ঠান্ডা জল খেয়ে নিয়ে হাঁপ ছাড়েন বিরাগী। এদিকে ভবতোষ আমার কানের কাছে ফিসফিস করে, না না, হরিদা নয়, হতেই পারে না, অসম্ভব, হরিদার গলার স্বর এরকমেরই নয়। বিরাগী বলেন, পরম সুখ কাকে বলে জানেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। ভবতোষের কানের কাছে মুখ এগিয়ে দিয়ে অনাদি বলে, শুনছো তো, এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? মানে যাদেরকে বলেছিল দেখতে যেতে, তারাও এখন বিশ্বাস করছে না যে ওটা হরিদা। তখন কি করবে? ওই বিরাগীর পা মানে স্পর্শ করবার জন্য তার হাত দুটো ছটফট করতে শুরু করলো। কার? না জগদীশ বাবু। জগদীশ বাবু দাঁড়াতে বলল। তারপরে বিরাগী বলেন যে না, আপনার এখানে জল খেয়েছি, এই যথেষ্ট। পরমাত্মা আপনার কল্যাণ করুন, এই লাইনটা ইম্পর্টেন্ট। পরমাত্মা আপনার কল্যাণ করুন, এই লাইনটা ইম্পর্টেন্ট। আচ্ছা, কেমন মানুষ সেটা দেখলে, কি কি পড়ে এসেছিল সেটা দেখলে, ওই অ্যাকচুয়ালি মানে সাধু হয়ে এসেছিল। দেখো কি, জগদীশ বাবুর হাতে একটা থলি, কি দিচ্ছে? থলির ভিতরে নোটের তারা। বিরাগীর পায়ের কাছে থলিটাকে রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করেন জগদীশ বাবু, এই প্রণামী, এই সামান্য 100 টাকা, 101 টাকা গ্রহণ করে আমাকে শান্তি দান করুন বিরাগীজি। আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম। বিরাগী হাসেন, আমার বুকের ভিতরেই যে সব তীর্থ, ভ্রমণ করে দেখবার তো কোনো দরকার হয় না। জগদীশ বাবু, আমার অনুরোধ বিরাগীজি। তখন বলছে যেটা, এটা আমার অনুরোধ। বিরাগীজি বলেন, আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তেমনি অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি। বলতে বলতে সিঁড়ি দিয়ে নেমে গেলেন বিরাগী। 101 টাকার থলিটা সিঁড়ির উপরেই পড়ে রইল, সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী। কি করছেন হরিদা? কি হলো? কই, আজ যে বলেছিলেন জবর খেলা দেখাবেন, সে কি, সে কথা কি ভুলেই গেলেন? আজকের সন্ধ্যাটা ঘরে বসেই কাটিয়ে দিলেন নাকি? তখন বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভিতর ঢুকলাম। হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে চলছে। উনানের উপর হাঁড়িতে চাল ফুটছে, আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদা চুপ করে বসে আছে। আমাদের দেখতে পেয়ে লজ্জিত ভাবে হাসল। কি আশ্চর্য, চমকে ওঠে ভবতোষ। হরিদা, আপনি তাহলে সত্যি বের হয়েছিলেন? আপনি বিরাগী? হরিদা হাসেন, হ্যাঁ রে ভাই, ওই তো সেই সাদা উত্তরীয়টা পড়ে রয়েছে মাদুরের উপর, আর সেই ঝোলাটা, আর সেই গীতা। অনাদি বলে, এটা কি কাণ্ড করলেন হরিদা? জগদীশ বাবু তো অত টাকা সাধলেন, কত টাকা দিয়েছিল? 101 টাকা, সেটা। হরিদা বলছে, কি করব বল, ইচ্ছেই হলো না। শত হোক ভবতোষ কি হরিদা, শত হোক একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাকা কি করে স্পর্শ করি বল, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। কি অদ্ভুত কথা বললেন হরিদা। হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে, আর বুঝতে অসুবিধে নেই যে হরিদার জীবনের ভাতের হাঁড়ি মাঝে মাঝে শুধু জল ফুটিয়েই সারা হবে, এই লাইন। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে। তখন বলছে যে আপনি তো বকশিসটা দাবি করতে পারতেন। তো বকশিস চেঁচিয়ে ওঠে ভবতোষ, সেটা তো বড় জোর 8 আনা কিংবা 10 আনা। হরিদা বিড়ি মুখে দিয়ে লজ্জিত ভাবে হাসে। কি আর করা যাবে বল, খাঁটি মানুষ তো নয়। এই বহুরূপীর জীবনের বেশি, এই বহুরূপীর জীবনের বেশি কি আশা করতে পারি, এই লাইনটা দাও। খাঁটি মানুষ তো নয়, এই লাইনটা থেকে প্রশ্ন আসে, এই যে এই পার্টিকুলার এই জায়গা, এই বহুরূপীর জীবন এর থেকে বেশি আর কি আশা। অভিষেক সিরাজউদ্দৌলা প্রলয়োল্লাস পড়িয়ে দিয়েছি।
সিন্ধু তীরেটাও পড়িয়ে দিয়েছিলাম, ঘাসও পড়িয়ে দিয়েছিলাম। মোটামুটি কবিতাগুলো মনে হয় হয়েই গেছে, শুধু গদ্যটা বাকি আছে। গদ্যটা শুধু বাকি আছে, আমি আজকে ওই এটাও পড়িয়ে দিচ্ছি, অস্ত্রের বিরুদ্ধে গান, জয় গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান, এটাও পড়িয়ে দিচ্ছি। শুধু গদ্য বাকি থাকবে, গদ্যটা বাকি থাকবে। কি বলে, কালকে ক্লাস করাবো, মনে থাকে যেন, 8টা থেকে। গদ্যগুলো কালকে শেষ করে দেবো। কালকে বাকি থাকবে তোমাদের থেকে পথের দাবি, প্রভাবতী সম্ভাষণ। প্রভাবতী সম্ভাষণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা, ওনার বন্ধুর কন্যা মারা গেছে সেটা নিয়ে লেখা হয়েছে। পথের দাবি তোমরা জানো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সব্যসাচী গল্প, ওখান থেকে। অদল বদল, মানুষের ধর্ম, ভাষা, বাংলা ভাষায় বিজ্ঞান, আর নদীর বিদ্রোহ, এই কটা থাকবে বাকি। আমি আজকে অস্ত্রের বিরুদ্ধে গানটা পড়িয়ে দিচ্ছি, হয়তো ম্যাক্সিমাম আর 2 দিন লাগবে, কালকের দিনটা আর 1 দিন লাগবে, শেষ হয়ে সাহিত্য সঞ্চয়, তারপরে জাস্ট প্রশ্নগুলো দিয়ে দেবো। আর এর মধ্যে যতগুলো প্রশ্ন বাকি, মানে যেগুলো যেগুলো আছে আমার কাছে আরো দিয়ে দিচ্ছি। আমি যেগুলো বললাম সেটা আমার আমার মনে হয়েছে তাই বললাম, মানে যেগুলো আমার পড়ানো হয়েছে বলে আমার মনে আছে। যদি দেখো যে কোনো একটা পড়ানো হয়নি বা মনে হচ্ছে এটা অসুবিধা হতে পারে, অবশ্যই আমাকে কালকে জানাবে, বা এখনো জানাতে পারো, কোনো অসুবিধা। কবি জয় গোস্বামী, তার অস্ত্রের বিরুদ্ধে গান, তার মূল কাব্যগ্রন্থ, কবি 1954 সালে জন্মগ্রহণ করেন, আর বর্তমানে এখনো তিনি বেঁচে আছেন। পাতার পোশাক, তার যে কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে, পাতার পোশাক 20 নম্বর কবিতা, মনে থাকবে 20 নম্বর কবিতা, অস্ত্রের বিরুদ্ধে গান, পাতার পোশাক হলো মূল কাব্যগ্রন্থ। পাতার পোশাক হচ্ছে মূল কাব্যগ্রন্থ, কবি জয় গোস্বামীর লেখা। এরপর কোনিটা, আচ্ছা তোমরা আগে বলো যে এরপরে সাহিত্য সম্ভার পড়বে নাকি কোনি আর প্রফেসর শঙ্কু, ওই দুটো আগে পড়িয়ে দেবো? সাহিত্যের ইতিহাসটা একটু দেখে নিও, তাহলে এর সঙ্গে সঙ্গে শেষ করে দেবো একটা একটা করে, যদি কিছু বাকি থাকে। কোনো নোট বাকি আছে সাহিত্যের ইতিহাসের? সাহিত্যের ইতিহাসটা দেখে নিও কিন্তু, আমাকে বলবে এগুলো দেখে, এটা তোমাদেরই দায়িত্ব কিন্তু, নিজেদেরকে সব নোট নিয়ে নিতে হবে ঠিক করে, আমি তো দেবই, কিন্তু এত বড় সিলেবাসে যদি কোনো কিছু একটু ভুল হয়ে যায়, ভালো করে দেখবে। দেখো জয় গোস্বামী অবশ্যই এখনকার সময়ের একজন কবি, ওনার গুরুত্বপূর্ণ যে কবিতার বইগুলো বা কাব্যগ্রন্থগুলো, যেখানে উন্মাদের পাঠ্যক্রম, হুতুম ভগবান, ঘুমিয়েছো ঝাউ পাতা, এটা খুব গুরুত্বপূর্ণ, পাগলি তোমার সঙ্গে, ঘুমিয়েছো ঝাউ পাতা, পাগলি তোমার সঙ্গে, এগুলো জয় গোস্বামীর সব থেকে তারপরে হচ্ছে তোমার একদম বিখ্যাত কাব্যগ্রন্থ। আর যারা বৃষ্টিতে ভিজেছিল, এটা তার বিখ্যাত উপন্যাস, কাব্য উপন্যাস, ঠিক আছে। উন্মাদের পাঠ্যক্রম, হুতুম ভগবান, এগুলো সব বিখ্যাত। আচ্ছা ঠিক
কোনি কোনি আগে পড়াবো তো, ঠিক আছে কোনি পড়াবো। এই তাহলে আজকালের এই তোমার সাহিত্য সঞ্চয়নটা শেষ হয়ে গেলে কোনি পড়ি। কোনি বইটা দিয়ে দেবো তোমাদেরকে, দেখছি দিয়ে দেবো। আচ্ছা, হ্যাঁ যেটা বলছি, জয় গোস্বামী যেহেতু এখনকার কবি, আধুনিক কবি, তাই তিনি আধুনিক সময়ের কথা বলেছেন। তিনি বলছেন যে চারদিকে যখন যুদ্ধ, সন্ত্রাসবাদ, হত্যালীলা এগুলো আমরা দেখতে পাই, তো এমনই অবস্থায় মানুষের জীবন একেবারে বিপর্যস্ত। তো এই সময়ের মধ্যে দাঁড়িয়ে কবি যেখানে কি করেছেন না, তোমার কি বলে, তিনি বলছেন যে এই সব কিছুকে প্রতিহত করতে হবে। কি দিয়ে প্রতিহত করব আমরা, না গান দিয়ে প্রতিহত করব। ঠিক আছে, গান দিয়ে, গানকে হাতিয়ার করে এগিয়ে যেতে হবে। যেখানে মানুষ একেবারে বলা হচ্ছে, যেখানে মানুষ অস্ত্র সজ্জা, মানে ভীষণভাবে ক্ষমতালোভী মানুষ, মানুষেদের যেখানে মানুষ জয়কে শুধু মানে শুধুমাত্র চায় যে জীবনে সে সব দিক থেকে জয়ী হবে, এটা তো কখনো পসিবল নয়। তো মানুষের সেই জীবনে গানের একটা অস্তিত্ব রয়েছে, সঙ্গীতের একটা অস্তিত্ব রয়েছে। কবি বলেছেন সেই, অর্থাৎ এই সঙ্গীতের মধ্য দিয়ে, সঙ্গীত একটা প্রতীক মাত্র, যার মধ্য দিয়ে মুক্তিকে খোঁজার কথা বলা হয়েছে। গানকে কেন্দ্র করে হাজারো মানুষ মিছিলে হাঁটবে। ঠিক আছে, গানের এক প্রকার, গানটাকে ড্রেস করে সেটাকে আমরা বর্ম বলি, যেটাকে বুলেট, বুলেটকে প্রতিরোধ করতে হবে। তো এই অবস্থায় কবি বলছেন যে অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে, আর যুদ্ধ নয় শান্তি চাই, অস্ত্র নয় সঙ্গীতের সুর লহরীর ব্যাপ্তি চাই। এই কথা বলা হয়েছে। দেখো বলছে যে অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, আমি এখন হাজার হাতে পাই, এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই। গানের বর্ম আজ পড়েছি গায়ে। তাহলে কবি বলছেন যে তিনি গানের বর্ম পড়েছেন, তাই জন্য অস্ত্র হাতিয়ার ফেলে দাও, বুলেট যেটা বন্দুকের গুলি, তাকে তুমি প্রতিরোধ করো। তাকে তুমি কার মাধ্যমে প্রতিরোধ করবে, না গানের মাধ্যমে প্রতিরোধ করবে। বলছে অস্ত্র যতই শক্তিশালী হোক, গানের থেকে শক্তিশালী নয়। গান যেন একটা মূর্ছনা, একটা প্রতীক, যা দিয়ে সবাইকে বশ করা যায়। শত্রুর বুলেটের থেকেও গানের ক্ষমতা অনেক বেশি। গান তো জানি একটা দুটো আঁকড়ে ধরে সে খড়কুটো, রক্ত মুছি শুধু গানের গায়ে, মাথায় কত শকুন বাচিল, আমার শুধু একটা কোকিল। বলছে শকুন বাচিল থাকতেই পারে, যাকে ওই যুদ্ধ মানে খারাপ নেগেটিভ সেন্সে ইউজ করা হয়েছে। শকুন বাচিল এটা তোমরা সবাই জানো। তো এরা খারাপ, যারা ভাগাড়ের মাংস খায় এইগুলো। কিন্তু গান হচ্ছে কোকিল, ঠিক আছে, যে খুবই সুখী, গান বাঁধবে সহস্র উপায়। অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে। দেখো এই অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে, এই লাইনটা কতবার এসেছে, এটা গুরুত্বপূর্ণ। বর্ম খুলে দেখো আদুর গায়ে, গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোঁজা ময়ূর পালক। মাথায় গোঁজা ময়ূর পালক, তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে। ছোট্ট কবিতা, এক কথায় আমরা বলেছেন কবি যে গান দিয়েই সবকিছুকে প্রতিহত করা যায়। আচ্ছা ঋষি বালক মানে, আচ্ছা এখানে আদুর মানে কি, আদুর মানে কি আদুরে, না নগ্ন, ন্যাকেট যেটাকে বলা হয়। বর্ম খুলে দেখো আদুর গায়ে, গান দাঁড়ালো ঋষি বালক মানে মুনির বালক, মুনি পুত্র। আর ময়ূর পালক তো তোমরা জানো মাথায় গোজে, সেই জিনিসটা। আদুর মানে এখানে নগ্ন, খালি যেটাকে। কবি বলেছেন যে অস্ত্রের বিরুদ্ধে সে যতই বড় যুদ্ধ হোক, যাই হোক, অস্ত্রের বিরুদ্ধে একমাত্র কি হতে পারে, যে এই গান দিয়েই সেটাকে প্রতিহত করা যেতে পারে। তাই জন্য এখানে অস্ত্রের বিরুদ্ধে গান, এটা একটা ব্যঞ্জনাময়, ঠিক আছে, এটা একটা ব্যঞ্জনা অর্থে ব্যবহার করা হয়েছে।
অস্ত্র কোথায় ফেলতে বলেছেন? পায়ে, পায়ে। অস্ত্র পায়ে ফেলতে বলেছেন। অস্ত্র ফেলো পায়ে। এটা হচ্ছে পাতার পোশাক। হ্যাঁ, পাতার পোশাক থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, এখানে এই অস্ত্র ফেলো শব্দটা, অস্ত্র রাখো শব্দটা কতবার করে ব্যবহার করা হয়েছে? অস্ত্র রাখো শব্দটা এখানে 3 বার ব্যবহার করা হয়েছে। আর অস্ত্র ফেলো, অস্ত্র রাখো, দেখো এই যে অস্ত্র রাখো এখানে একবার, অস্ত্র রাখো এখানে একবার, এই যে অস্ত্র রাখো এখানে একবার। আচ্ছা, আরেকটা হলো অস্ত্র ফেলো। অস্ত্র ফেলো কতবার ব্যবহার করা হয়েছে? অস্ত্র ফেলোটাও 3 বার ব্যবহার করা হয়েছে। এটা যেন মাথায় থাকে। ব্যাস এই। এগুলো একটু কঠিন আছে। মানুষের ধর্ম আর বাংলা ভাষায় বিজ্ঞান। সিন্ধু তীরেটা একবার একটু দেখে নিও, আমার যতটুকু মনে আছে আমি তো পড়িয়েই দিয়েছি সিন্ধু তীরেটা। বাদবাকি শুধু এই অংশটা বাকি থাকবে করতে। কালকে আশা করছি যে হয়ে যেতে পারে। হ্যাঁ একদম। ঠিক আছে, ঠিক আছে, কালকে তাহলে গদ্যটা করিয়ে দেবো, তারপরে এই সপ্তাহে দেখে আরো একদিন পড়াবো, সেটা বলে দিচ্ছি। রবিবার দিনকে হবে হয়তো। মিসলেনিয়াস কেমন হলো?